আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের দেখো অঙ্কের ক্লাস 2021 সালের প্রথম শুরু হচ্ছে। তো এখানে আমরা আজকে যেটা করব, ক্লাস 6-এ যেটা শেষ চ্যাপ্টার শিখেছি, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত, সেই বিষয়ে একটু আলোচনা করব। তাহলে আজকে আমরা শিখব অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে কিছু বিষয়। তো দুটো চ্যাপ্টার অনুপাত একটা চ্যাপ্টার এবং সমানুপাত তার সংশ্লিষ্ট একটা চ্যাপ্টার। তো আমরা আজকে দুটোতে শেষ হবে না, অনুপাত সম্পর্কে আলোচনা করব। তো দেখো, অনুপাত কাকে বলা হয় বা অনুপাত জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, তারপর আমরা অঙ্কগুলোতে যাব। দেখো, অনুপাত হচ্ছে যে দুটি সমজাতীয়, দুটি বা তার বেশি হতে পারে, যে দুটি বা তার বেশি সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। দুটি বা তার বেশি সমজাতীয় রাশি ভাগের মাধ্যমে তুলনা করা বলা হয় অনুপাত। তাহলে আমরা প্রথমে অনুপাতের সংজ্ঞাটা যাই। অনুপাতের সংজ্ঞা, দেখো আমি ভালো করে এখানে সংজ্ঞাটা লিখে দিই, এটা তোমরা নোট করে রাখবে। দুটি বা তার বেশি সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। দুটি বা তার বেশি সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। তাহলে এখানে দেখো দুটো বিষয় আমাদেরকে একটু অবগত হতে হবে। সমজাতীয় বলতে কি বোঝায়, 1 নম্বর। 2 নম্বর, রাশি বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা রাশি সম্পর্কে জানি আগে। রাশি জিনিসটা কি? রাশি বলতে বোঝাচ্ছে যে প্রাকৃতিক বিষয় যেগুলো আমরা পরিমাপ করতে পারি, যে সমস্ত প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। যেমন কারো বয়স, অথবা কারো উচ্চতা, অথবা কোনো কাজের সময়, কাজটা করতে কতক্ষণ সময় লাগলো, বা কোনো জিনিসের দাম কত, এইগুলো আমরা পরিমাপ করি। বিভিন্ন রাশিগুলোকে বিভিন্নভাবে পরিমাপ করা হয়। যেমন উচ্চতাকে সেন্টিমিটার এককে বা মিটার এককে পরিমাপ করা হয়। ওজনকে কিলোগ্রাম বা গ্রামে প্রকাশ করে পরিমাপ করা হয়। আবার কারো বয়সকে বছরে পরিমাপ করা হয়। তো এই সমস্ত গুলো হচ্ছে রাশি। যেমন কারো বয়স, অথবা কারো উচ্চতা, অথবা কোনো জিনিসের দাম, অথবা কোনো বস্তুর ওজন, এইগুলো সবই পরিমাপ করা হয়। তাহলে এরা হলো রাশি। এরকম দুটি বা তার বেশি রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। এবার দেখো আসি সমজাতীয় জিনিসটা কি। সমজাতীয় বলতে এখানে বোঝাচ্ছে যে যেন রাশি দুটো একই প্রকৃতির হয়। যেমন ধরো কারো উচ্চতার সঙ্গে কারো বয়সের অনুপাত যদি নির্ণয় করতে বলা হয়, সেটা অসম্ভব, বা অনুপাত নির্ণয় করা যাবে না, বা নির্ণয় করলেও সেটা গ্রাহ্য হবে না, ভুল হবে। কারণ এখানে উচ্চতা একটা রাশি, উচ্চতা এক ধরনের রাশি এবং বয়স এক ধরনের রাশি। তো এক্ষেত্রে যেটা করা যাবে, যে কোনো দুটো ব্যক্তির বয়সের অনুপাত নির্ণয় করা যাবে, অথবা কোনো দুটি জিনিসের দামের অনুপাত নির্ণয় করা যাবে, অথবা কোনো দুটি বস্তুর ওজনের অনুপাত নির্ণয় করা যাবে, অথবা কোনো বস্তুর কোনো দুটো কাজ করতে কেমন সময় লাগলো, সেই দুটো কাজের সময়ের অনুপাত নির্ণয় করা যাবে। তাহলে এই হলো তোমার অনুপাতের ব্যাখ্যা। দুটি বা তার বেশি সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেখো। যেমন দুজন ছাত্র ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের মধ্যে তুলনা করি। ধরো ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়, কোনো ক্লাসের প্রথম ছাত্র এবং দ্বিতীয় ছাত্র। প্রথম ছাত্র ধরো কোনো একটা ক্লাস টেস্ট পরীক্ষায়, অথবা অ্যানুয়াল পরীক্ষা ধরতে পারো,
যেখানে ম্যাথে প্রথম ছাত্র পেয়েছে 100-র মধ্যে 90। প্রথম ছাত্র অ্যানুয়াল পরীক্ষায় 100-র মধ্যে পেয়েছে 90। কোন সাবজেক্টে? না অঙ্ক বিষয়ে, গণিতে। দ্বিতীয় ছাত্র ওই একই পরীক্ষায় একই বিষয়ে যদি 80 নাম্বার পেয়ে থাকে, যদি এই নাম্বারটা থাকে, তাহলে আমরা প্রথম ছাত্র এবং দ্বিতীয় ছাত্রের ওই অ্যানুয়াল পরীক্ষায় অঙ্কে প্রাপ্ত নম্বর দুটোর অনুপাত করতে পারি। কিন্তু যদি প্রথম ছাত্র অঙ্কের নাম্বার জানি আর দ্বিতীয় ছাত্রের বাংলার নাম্বার জানি, সেক্ষেত্রে এই দুটো তুলনা করা যাবে না। তাহলে প্রথম ছাত্র যদি অঙ্কে 90 পায় 100-র মধ্যে, দ্বিতীয় ছাত্র যদি অঙ্কে 100-র মধ্যে 80 পায়, তাহলে তাদের প্রাপ্ত নাম্বার দুটির অনুপাত হবে 90:80। প্রথম ছাত্র পেয়েছে 90, দ্বিতীয় ছাত্র পেয়েছে 80। এবার এই অনুপাত দুটোর, যেমন আমরা সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করেছি, ক্লাস 5 ছিল সামান্য ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করা, অর্থাৎ লব এবং হরকে এক সংখ্যা দিয়ে ভাগ করে সেই ভাগফল দুটোকে লিখলে আবার যে একটা ভগ্নাংশ হয় সেটাকে লঘিষ্ঠ ভগ্নাংশ বলা হয়। ঠিক তেমনি এখানেও তাই, অনুপাতের ক্ষেত্রে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় এবং সেটাকে বলা হয় লঘিষ্ঠ অনুপাত। তো এখানে দেখো দুটো সংখ্যাকে এই 10 দিয়ে ভাগ করা যাবে, তাহলে প্রথমটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 9 অনুপাত থাকবে, দ্বিতীয় সংখ্যাটা ভাগ করলে হবে 8, 10 দিয়ে ভাগ করলে হবে 8। দুটো সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, তাহলে এই 9:8টা হলো দুই ছাত্রের প্রাপ্ত অঙ্কে প্রাপ্ত নাম্বারের অনুপাত। এবার দেখো অনুপাতের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দুটো বিষয় নিয়েছি, দুটো রাশি নিয়েছি, প্রথম ছাত্রের ম্যাথের নম্বর বা অঙ্কের নম্বর আর দ্বিতীয় ছাত্রের অঙ্কের নম্বর। প্রথম ছাত্রর অঙ্কের নাম্বার আর দ্বিতীয় ছাত্রের অঙ্কের নাম্বার এক্ষেত্রে দুটি রাশির মধ্যে তুলনা করা হচ্ছে। এরকম যখন দুটি রাশির মধ্যে তুলনা করা হবে, সেইখানে অনুপাতে দেখো দুটো পদ থাকবে, একটা পদ প্রথমে আছে, একটা পদ পরে আছে, আর মাঝের এই যে বিসর্গ মতো বা দুটো পয়েন্ট দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। তোমরা ক্লাস 6 এটা শিখেছো। এই অনুপাত চিহ্নের সামনের সংখ্যাটা হচ্ছে পূর্বের সংখ্যা আর পরের সংখ্যা হচ্ছে পরবর্তী সংখ্যা। তো অনুপাতের ক্ষেত্রে এরকম পদ অনুযায়ী অনুপাতের পদগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম পদকে বলা হয় পূর্ব পদ এবং দ্বিতীয় পদকে বলা হয় উত্তর পদ। অনুপাতের পদ দুটি প্রথম পদকে বলা হয় পূর্ব পদ আর দ্বিতীয় পদকে বলা হয় উত্তর পদ। যে ক্ষেত্রে আমরা অনুপাতে দুটো পদ দেখতে পাবো, সেক্ষেত্রে প্রথম পদকে বলা হয় পূর্ব পদ এবং দ্বিতীয় পদকে বলা হয় উত্তর পদ। এখন এই পূর্ব পদ এবং উত্তর পদের মানটা বিভিন্ন হতে পারে। কখনো দেখা যাবে পূর্ব পদের মানটা উত্তর পদের থেকে বড়, আবার কখনো দেখা যাবে পূর্ব পদের মানটা উত্তর পদের থেকে ছোট, আবার কখনো দেখা যাবে পূর্ব পদ এবং উত্তর পদ দুটির মানই একই। এই অনুযায়ী আমরা অনুপাতকে 3টি ভাগে বিভক্ত করেছি। এই পদের মান অনুযায়ী অনুপাতকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। তার অনুপাতকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত, আর 3 নম্বরটা হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত বানানটার দিকে ভালো করে লক্ষ্য রাখো। সাম্যানুপাত, একে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সাম্যযুক্ত অনুপাত। সাম্যযুক্ত অনুপাত অর্থাৎ এখানে অনুপাতের পদ দুটোর মান সাম্য অর্থাৎ একই, এখানে অনুপাতের পদ দুটির মান একই, সেই জন্য নাম দেওয়া হয়েছে সাম্যানুপাত। লঘু অনুপাত কাকে বলা হয় এখন জানা যাক। লঘু অনুপাত সেই অনুপাতকে বলা হয় যে অনুপাতে দুটো পদ আছে এবং দুটো পদের মধ্যে পূর্ব পদের মান ছোট
উত্তর পদের মান বেশি। পূর্ব পদের মান উত্তর পদের তুলনায় কম হলে তাকে বলা হয় লঘু অনুপাত। যেমন 3:5, 3:5। এখানে দেখো 3 হচ্ছে পূর্ব পদ, 5 হচ্ছে উত্তর পদ এবং 3-এর মানটা 5-এর থেকে কম। তাহলে যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদের থেকে কম সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। গুরু অনুপাত। এবার যে অনুপাতের পূর্ব পদের মানটা উত্তর পদের তুলনায় বেশি, যে অনুপাতের পূর্ব পদ উত্তর পদের তুলনায় বেশি হয় সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। যেমন 5:4। আর এরকম এক্সাম্পল অসংখ্য হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তো বুঝা গেল এটা লঘু অনুপাত এবং গুরু অনুপাত। এবার দেখো সাম্যানুপাত, যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ উভয়ই সমান। যেমন 1:1, 2:2, 5:5। এই হচ্ছে সাম্যানুপাত। যদিও সাম্যানুপাতের রূপ একটাই হওয়া সম্ভব, কারণ 2:2 কে আমরা যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আবার 1:1 চলে আসবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সাম্যানুপাত। তাহলে বিষয়টা আগে প্রথম থেকে আলোচনা করে দেখো। অনুপাত কাকে বলা হয় না, দুটি বা তার বেশি সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। এবার অনুপাত এর পদ অনুযায়ী অনুপাতকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: লঘু অনুপাত, গুরু অনুপাত এবং সাম্যানুপাত। লঘু অনুপাত সেই অনুপাতকে বলা হয় যে অনুপাতের পূর্ব পদ উত্তর পদের তুলনায় কম, সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। গুরু অনুপাত তাকে বলা হয় না, যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদের তুলনায় বেশি, সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। আর সাম্যানুপাতের ক্ষেত্রে অনুপাতের পদ দুটোর মান একই বা সমান, তাই সংখ্যা হিসাবে এটা বলা যায় যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ উভয়ের মান একই বা সমান সেই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। এবার দেখো আমরা শিখবো ব্যস্ত অনুপাত। যদিও এটা ক্লাস 6-এ ব্যস্ত অনুপাত কথাটা ছিল এবং সেখানে ব্যস্ত অনুপাত কাকে বলা হয় স্যাররা করিয়েছেন, তবুও আরেকবার এখানে ব্যস্ত অনুপাত সংখ্যাটা আমি আলোচনা করে দিচ্ছি। ব্যস্ত অনুপাত হচ্ছে যখন কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করে, তার ফলে একটা নতুন অনুপাত তৈরি হয়, তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলা হয় সংখ্যাটা আমি লিখে দিচ্ছি, দেখো এগুলো তোমরা নোট করে রেখে দেবে। কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে যে নতুন অনুপাত তৈরি হয় তাকে প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। কোন অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে যে নতুন অনুপাত তৈরি হয় তাকে প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। যেমন 5:7 এর ব্যস্ত অনুপাত কেমন হবে? তাহলে না 5 যাবে 7-এর জায়গায় এবং 7 যাবে 5-এর জায়গায়, অর্থাৎ উত্তর হবে 7:5। এই বিষয়ে একটা কথা ভালো করে জানিয়ে দিই তোমাদের, মনে রাখবে, এটা খেয়াল রাখবে। যখন কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত চাওয়া হবে তখন এই শব্দ দুটো অবশ্যই লিখবে, সমান দিয়ে উত্তর ছেড়ে দিবে না, তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে
5:7, এর ব্যস্ত অনুপাত সমান 7:5, এরকম যেন না হয়ে যায়। বুঝে গেল? স্পষ্টভাবে কথায় লিখতে হবে এর ব্যস্ত অনুপাত, এই কথাটা লিখতে হবে। এবার দেখো আমরা আসি অনুপাতের লঘিষ্ঠকরণ। অনুপাতকে কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়। এরপরে আমরা তাহলে শিখবো অনুপাতের লঘিষ্ঠকরণ। অনুপাতের লঘিষ্ঠকরণ। দেখো একটা অনুপাত আমি লিখেছি যেটা 125:275। এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে ছোট আনতে হবে, ছোট করতে হবে। 125 মোটামুটি একটু বড় সংখ্যা, 275 তার থেকে বড় সংখ্যা। এই দুটো সংখ্যার অনুপাতকে আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে পরিণত যেমন করে সেরকম কাটাকাটি করে লঘিষ্ঠ অনুপাতে পরিণত করব। তো তার আগে বলে দিই আমরা অনুপাতকে আমরা অনুপাতকে সামান্য ভগ্নাংশ আকারে পরিণত করতে পারি। যেমন অন্য একটা এক্সাম্পল আমি দিচ্ছি, 5:7। একে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত যদি করি তাহলে হবে 5/7। অর্থাৎ অনুপাতকে যখন আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে যাব তখন পূর্বপদটা হবে লব এবং উত্তরপদটা হবে হর। পূর্বপদটা হবে লব এবং উত্তরপদটা হবে হর। ঠিক তেমনি এখানেও তাই। তাহলে 125 হবে লব, উত্তরপদ 275 হবে হর। তাহলে এখানে কি হলো না, অনুপাতকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। 125:275 কে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। এবার এটা কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটলে বা দুদিকে দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5 2 10, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 5 25। আবার দেখো 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 11 55, আর কাটছে না। তাহলে কি হলো 5/11। 125/275 এই সামান্য ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করলে 5/11 পেলাম। এবার এটাকে ফের যেমন অনুপাতকে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় তেমনি সামান্য ভগ্নাংশকে আবার অনুপাতে পরিণত করলে উত্তর হবে 5:11। তাহলে 125 এবং 275 এর লঘিষ্ঠ অনুপাত হচ্ছে 5:11। এবার দেখো এই বিষয়টা একটু জটিল মতো হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা নিজেদের সুবিধার্থে এইভাবে লঘিষ্ঠ আকারে পরিণত না করে, অর্থাৎ সামান্য ভগ্নাংশে পরিণত করে লঘিষ্ঠ আকার পরিণত না করে আমরা ডাইরেক্টলি অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদকে সরাসরি কোনো এক সংখ্যা দিয়ে ভাগ করে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। এটা তাহলে আমাদের সুবিধা হবে। যেমন 125 এবং 275, এখানে দেখো দুটো সংখ্যায় 5 দিয়ে বিভাজ্য হবে, তাই প্রথমে 5 দিয়ে ভাগ করলে এটা হবে 25 অনুপাত, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 55। আবার দেখো 25 এবং 55 দুটো সংখ্যায় 5 দিয়ে বিভাজ্য হবে, তাই 25কে আমরা 5 দিয়ে ভাগ করলে হবে 5 অনুপাত 55কে 11 দিয়ে ভাগ করলে হবে 55কে 5 দিয়ে ভাগ করলে হবে 11। এই ভাগটা আমরা মনে মনে করব। অথবা কেউ যদি এখানে পেন থ্রো করে দাগ দিয়ে এখানে 25 লিখো, অথবা এখানে পেন থ্রো দিয়ে 55 লিখো, তাতেও অসুবিধা নেই। তাহলে আবার এখানেও তেমনি পেন থ্রো করে 5 5 25, 5 11 55 নিজের সুবিধার জন্য, তাহলে 5/11 এটা করা যাবে। তাহলে দেখো আমরা আজকে ক্লাস 7 এর প্রথম ক্লাস শুরু হলো।
এবং আমরা প্রথমেই অনুপাত দিয়ে শুরু করলাম, কারণ অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ব্যবহারযোগ্য একটা চ্যাপ্টার। সব এই চ্যাপ্টারটার সঙ্গে অন্য চ্যাপ্টারের অনেক কানেকশন আছে। যেমন এই অনুপাত এবং সমানুপাত যদি আমরা শিখি, সমানুপাত শেখার পরে আমাদের দেখবে ক্লাস 7-এর 4-5টা চ্যাপ্টারের অঙ্ক একই নিয়মে করতে পারবো। সেই জন্য আমি প্রথমে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার শুরু করেছি। এর আগে পুরো পাঠের পুনরালোচনা যেটা আছে এটা আমরা পরে করব। এবার দেখো, তাহলে আমাদের এখান থেকে অনুপাতের লঘিষ্ঠকরণ শেখা হলো, ব্যস্ত অনুপাত কিভাবে নির্ণয় করবো সেটা শেখা হলো। এবার দেখো, মিশ্র অনুপাত বলে একটা শব্দ আছে, সেটা ক্লাস 6-এও ছিল, সেখানে খুব হালকাভাবে টাচ করেছিল। মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলা হয় বা বিষয়টা কি? যখন একাধিক অনুপাতের পূর্বপদগুলি গুণ করে এবং উত্তরপদগুলি গুণ করে দুটো গুণফলকে আমরা আবার পূর্বপদ এবং উত্তরপদ অনুযায়ী সাজিয়ে নতুন অনুপাত তৈরি করব, সেই ধরনের অনুপাতকে বলা হবে ওই অনুপাতগুলির মিশ্র অনুপাত। কি বললাম দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো 3:7, 6:5 ও 14:9। এখানে দেখো 3টি অনুপাত লিখেছি। এই 3টি অনুপাতের প্রত্যেকের পূর্বপদ হচ্ছে 3, 6 এবং 14। সরি, প্রত্যেকের না, প্রথমটা পূর্বপদ 3, দ্বিতীয়টা পূর্বপদ 6 এবং তৃতীয়টা পূর্বপদ হচ্ছে 11। এই 3 গণিত 6 গণিত 11, সরি 14 করলে ভুল বললাম, এখানে তৃতীয়টার পূর্বপদ 14। তাহলে 3, 6 এবং 14 এই 3টি সংখ্যা গুণ করে প্রথমে লিখলাম, তারপরে অনুপাত দিয়ে আবার উত্তরপদগুলো অর্থাৎ 7, 5 এবং 9 যদি গুণ করা হয়, তাহলে যাতে গুণফল যদি লিখি 7 গুণিত 5 গুণিত 9, এই যে অনুপাত তৈরি হবে এটা হবে এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে একাধিক অনুপাতের পূর্বপদগুলি গুণ করে সেই গুণফলকে যদি পূর্বপদ হিসেবে রাখা হয় এবং উত্তরপদগুলি গুণ করে গুণফলকে যদি উত্তরপদ হিসেবে রাখা হয়, তাহলে যে অনুপাত তৈরি হবে তাকে বলা হবে ওই অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এবার দেখো, লঘিষ্ঠকরণ যদি করা যায় করে দেবো আমরা এখানে। যেমন 3 দিয়ে 9 কাটবে, 3 3 9, আবার 3 দিয়ে 6 কাটবে, 3 2 6, আবার 7 দিয়ে দেখো 7 দিয়ে 14 কাটবে, 7 2 14। আর কোনো সংখ্যা কাটার হচ্ছে না, তাহলে এই দিকে গুণ করে হচ্ছে 4 অনুপাত এদিকে গুণ করে হচ্ছে 5। তাহলে 3:7, 6:5 ও 14:9 এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হচ্ছে 4:5। কিন্তু অঙ্কটা এভাবে করে দিলে হবে না। এখানে দেখো আমি একটা শব্দ লিখিনি, এই শব্দটা লিখতে হবে, এদের মাঝখানে লিখতে হবে এদের মিশ্র অনুপাত, এই শব্দটা লিখতে হবে, তারপর সমান দিতে হবে। ডাইরেক্টলি বা সরাসরি কোশ্চেন থেকে বা বই থেকে যদি আমরা অনুপাতগুলো লিখে নিয়ে তারপরে সমান দিয়ে গুণ করে উত্তর বের করি, কিন্তু নাম্বার পাওয়া যাবে না, এটা সম্পূর্ণ প্রসেস ভুল। হ্যাঁ, এই জন্য এদের মিশ্র অনুপাত কথাটা তোমাকে লিখতে হবে, এইগুলো খেয়াল রাখবে। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আর করি মিশ্র অনুপাত নির্ণয়। পঞ্চান্ন অনুপাত 54, 9 অনুপাত 11 ও 3:2 এদের মিশ্র অনুপাত, এরকম কথা লিখবে, মিশ্র অনুপাত সমান। এবার সমান দেওয়ার পর গুণ চিহ্ন দিতে পারো, গুণ দিয়ে লিখতে পারো 55 গণিত 9 গণিত 3। কি করলাম দেখো, আর খেয়াল করো, পূর্বপদগুলো নেওয়া হয়েছে 55, 9 এবং 3।
অনুপাত 54 গণিত 11 গণিত 2। এবার কাটাকাটি করতে হবে। দেখো 9 দিয়ে 54 কাটবে, 9 6 54, 9 6 54 হলো। 3 দিয়ে 6 কাটবে, 3 2 6, 55টা 11 দিয়ে কাটবে, 11 আর 55 কাটবে 5 দিয়ে। তাহলে এখানে সামনের সংখ্যাগুলো হচ্ছে গুণ করা হচ্ছে 5 অনুপাত এই দুটো গুণ করা হচ্ছে 4। তাহলে 55 অনুপাত 54, 9 অনুপাত 11 ও 3 অনুপাত 2 এদের মিশ্র অনুপাত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 5 অনুপাত 4। এরপর আমরা আর একটা জিনিস শিখে আজকের মতো ক্লাস শেষ করব, সেটা হচ্ছে ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণতকরণ করা। ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে পূর্ণ সংখ্যার অনুপাত কিভাবে আমরা নির্ণয় করব, এইটা শিখে আজকে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। তোমরা এইগুলোকে ভালো করে নোট করে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। আজকে আমি চ্যাপ্টারের অঙ্ক যাচ্ছি না। তাহলে এরপরে দেখো যেটা করবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত নির্ণয়। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ। ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ। দেখো একটা অনুপাত লিখেছি 6/11 অনুপাত 8/13। এখানে পূর্বপদ হচ্ছে 6/11 এবং উত্তরপদ হচ্ছে 8/33। পূর্বপদটা ভগ্নাংশ এবং উত্তরপদটা ভগ্নাংশ। আবার এমন হতে পারে যে পূর্বপদ ভগ্নাংশ, উত্তরপদ পূর্ণ সংখ্যা, আবার হতে পারে পূর্বপদ পূর্ণ সংখ্যা, উত্তরপদ ভগ্নাংশ। তো এইরকম ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করার দুটো প্রসেস আছে। প্রথম পদ্ধতি হচ্ছে এই ভগ্নাংশের অনুপাতকে সামান্য ভগ্নাংশে পরিণতকরণ করে। দেখো 6/11 অনুপাত 8/33, এটা তো ভাগের মাধ্যমে তুলনা একটা অনুপাত, যেহেতু তাহলে আমি এখানে অনুপাতকে ভাগ চিহ্ন দিতে পারি। যেমন 6/11 একে আমরা যদি প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে এটা হবে 6/11/8/33। ঠিক লিখলাম? দেখো যখন অনুপাতকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে গিয়েছিলাম বা করেছিলাম, তখন দেখো পূর্বপদকে আমরা লব এবং উত্তরপদকে হর করেছিলাম। এক্ষেত্রে দেখো পূর্বপদ ছিল 6/11 কে লব করেছি আর 8/33 হর করেছি। তাহলে এটা কি বোঝাচ্ছে না 6/11 কে ভাগ করতে বলা হয়েছে 8/33 দিয়ে। ঠিক লিখলাম? বেশ, এবার দেখো আমরা ক্লাস 5-এ শিখেছি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটাকে ঠিক রেখে তারপর ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে তারপরের সংখ্যাটাকে আমরা লব হর পরিবর্তন করে লিখতে পারি বা লিখতে হয় 33/8। ক্লাস 5 এটা করেছি। এবার দেখো 33 কে 11 দিয়ে কাটলে 3 হবে, আর 6 8 এর মধ্যে তোমার 2 দিয়ে কাটবে, 2 3 6, 2 4 8, তাহলে কত হচ্ছে 9/4। একে ফের যদি আমরা অনুপাতে পরিণত করি তাহলে 9/4 হবে। 9/4 হবে। এটা হচ্ছে 6/11 অনুপাত 8/33 এর পূর্ণ সংখ্যার অনুপাতে রূপ 9/4। এটা হলো ফার্স্ট প্রসেস। কিন্তু এই প্রসেসটা সর্ব জায়গায় গ্রাহ্য নয়। কেমন? ধরো
কোনো ক্ষেত্রে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ 6/11 অনুপাত 8/33। এর সঙ্গে যদি আবার কোনো একটা সংখ্যা সাপোজ মনে করো 3/5 দেওয়া আছে অনুপাত দিয়ে, তাহলে কিন্তু এই প্রসেসটা আর চলবে না। তখন আমরা কেমন করব? তখন আমাদের সেকেন্ড প্রসেস যেটা বলছি সেটা কাজে লাগাতে হবে। তাহলে সেকেন্ড প্রসেস এখনো বলিনি। সেকেন্ড পদ্ধতি, সেকেন্ড উপায় না, ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যা অনুপাতকরণ করার এই যে সেকেন্ড প্রসেস বলছি, এটা সবচেয়ে সহজ উপায় বা সহজ পদ্ধতি। এবং এই পদ্ধতিতে আমরা যদি অবলম্বন করি তাহলে দুটোর জায়গায় দুটোর বেশি 3টে বা 4টে বা 5টাও থাকতে পারে, সেই ভগ্নাংশের অনুপাতগুলোকে আমরা পূর্ণ সংখ্যা অনুপাতে পরিণত করতে পারবো। সেটা হচ্ছে কি না, উভয় ভগ্নাংশের হর দুটি লসাগুকরণ করা। লসাগু করতে হবে। 11 ও 33 এর লসাগু, 11 ও 33 এই লসাগু হবে 33। 11 1 11, 11 3 33। তাহলে গুণ করলে হবে 11 × 3, একটা বাদ দিলাম 33। তাহলে 11 এবং 33 এর লসাগু, অর্থাৎ অনুপাতের ভগ্নাংশের অনুপাতের লবগুলি হরগুলিকে লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু হলো 33। এই 33 দিয়ে উভয় পদগুলোকে, অনুপাতের পদগুলোকে 33 দিয়ে গুণ করতে হবে। 6/11 × 33 অনুপাত 8/33 গুণিত 33। এরপর যদি আরো একটা থাকে তার সঙ্গে 33 গুণ হবে, যদি লসাগু 33 হয়। এবার দেখো 11 দিয়ে কাটে 3 হবে, এটা 33 কেটে যাচ্ছে। এবারে 6টার সঙ্গে 8টা কাটবে, 2 দিয়ে 2 3 6, 2 4 8। তাহলে 3 3 গুণ করে হলো 9 অনুপাত 4। দেখো এই প্রসেসটা আগের থেকে সহজ। তাহলে আমরা এই প্রসেসটাই তোমাদেরকে ধরে রাখতে বলবো যে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করার সময় অনুপাতের যদি ভগ্নাংশ থাকে তাহলে তাদের হরগুলি লসাগু করে সেই লসাগুটা দিয়ে প্রত্যেকটা পদ দিয়ে গুণ করা। আজকে এই পর্যন্ত থাক। তোমরা তোমাদের বইতে দেখবে পূর্ণ সংখ্যা অনুপাতে পরিণতকরণ করা আছে, লঘিষ্ঠ আকারে পরিণতকরণ করা, বা কতগুলি রাশি দিয়েছে তাদের মধ্যে অনুপাত নির্ণয় করা। এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে যদি পারো। না পারলে অসুবিধা নেই, আমি আবার করে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে এই যে বিষয়গুলো শেখালাম, এইগুলো এই ক্লাসটার মধ্যে যা যা শেখানো হলো সেগুলো তোমাদেরকে নোট করে রাখতে হবে এবং সেগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। আর আগে আমি বলে দিচ্ছি সংক্ষেপে। প্রথম শিখেছি অনুপাত কাকে বলা হয়, অনুপাতের পদ কটি এবং তাদের নাম, পদ অনুযায়ী অনুপাত কয় প্রকার কি কি, ব্যস্ত অনুপাত কাকে বলা হয়, আর শিখেছি অনুপাতের লঘিষ্ঠকরণ করা আর পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করা। এইগুলো একটু ভালো করে আজকে যেগুলো করলাম এইগুলো একটু ফলো করবে। এরপর বইয়ের অঙ্ক যদি পারো 2-1টা করে আমার গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। না পারলে অসুবিধা নাই, কিন্তু এই ক্লাসটা ভালো করে ফলো করবে। আসসালামু আলাইকুম।